তাহলে আমাদের 14 নম্বর অঙ্কে কি বলছে? 14 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 14 নম্বর অঙ্কে ক একটি কাজ পি দিনে করে এবং ক 1/2 পি দিনে। তাহলে বলতো ক যে কাজটা করে সেটা হচ্ছে পি দিন, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? পুরো কাজটাকে যদি আমরা এক অংশ ধরি, পূর্ণতা, তোমার প্রবলেম বলছিল এই অঙ্কটাতে। জি স্যার। পুরো কাজটাকে আমরা এক অংশ ধরি, তাই না? তাহলে ক একটি কাজ পি দিনে করে, ক একটি কাজ পি দিনে, তাহলে ক যদি পুরো কাজটা, তার মানে কি এক অংশ কাজ পি দিনে করে, কত অংশ কাজ? এক অংশ কাজ। তাহলে একদিনে কতটুকু করবে? ক একদিনে করবে কত অংশ? পূর্ণতা বলো। ক একটি কাজ পি দিনে করে, ক একটি কাজ পি দিনে করে মানে কি পি দিনে কত অংশ কাজ করে? এক অংশ কাজ করে। পি দিনে করে এক অংশ কাজ, তাহলে একদিনে কত অংশ কাজ করবে? পূর্ণতা। জি স্যার, একদিনে পি দিনে কাজটা 1/p করে, অংশ। হ্যাঁ, পি দিনে এক অংশ করলে একদিনে হবে 1/p অংশ, 1/p অংশ। তাহলে খ একদিনে করবে 1/p অংশ। তাহলে খ 1/2 দিনে, তাহলে তো খ একদিনে করবে কত অংশ? আমি শর্টলি করতেছি, আগে তো এটা করাইছি। সো খ একদিনে করে টুপি দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে কত অংশ? পূর্ণতা স্যার 1/2p। 1/2 অংশ। তারা একত্রে কাজটা আরম্ভ করছে, তারা কি একত্রে কাজটা আরম্ভ করছে, করার পরে কি হয়েছে? কয়েকদিন পর, কয়েকদিন পর আমরা ধরে নেই এক্স দিন পর, এক্স দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। তাহলে মনে করি একসাথে একসাথে কয়দিন কাজ করছে? এক্স দিন কাজ করছে। বুঝা গেছে? একসাথে কয়দিন কাজ করছে? এক্স দিন। তাহলে ক প্লাস খ একদিনে কত কত অংশ কাজ করবে? একদিনে করে 1/p প্লাস 1/2p অংশ, তাই কিনা? তাই জি কিনা? স্যার। দুটো যোগ করলে যা হবে, তাহলে তাহলে স্যার আমাদের, ওটা আবার বুঝিয়ে দিন। হ্যাঁ, কোন জায়গাটুকু? কোন উপর জায়গাটা? থেকে স্যার আমি হ্যাঁ সাদিয়া বলো, আমি শুনতে, তুমি তো কথা আবার বলো। উপর থেকে স্যার একটু কষ্ট করে উপর থেকে বুঝিয়ে দিন। আচ্ছা, এটা হচ্ছে 3.5-এর 14 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে করছি, এখন হচ্ছে এটা ধরো পূর্ণতা বুঝতেছে না, এই জন্য আমরা এটা আবার রিপিট করছি। আমি পুরো অঙ্কটা করাচ্ছি না, জিনিসটা কিভাবে করতে হয় বুঝাই দিচ্ছি। এখানে দেখো, ক একটি কাজ পি দিনে করে, তাহলে পি দিনে করে কত অংশ কাজ? এক অংশ কাজ। একটি কাজ করা মানে কি? একটি কাজ করা মানে ফুল কাজ করা, ফুল কাজকে ধরে হচ্ছে এক অংশ। তাহলে পি দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করবে 1/p অংশ। এই লাইনটা বুঝতে পারছো সাদিয়া? এই লাইনটা বুঝতে পারছো? ক একদিনে করে 1/p অংশ, এটা কিভাবে আসলো? জি স্যার। পি দিনে করে এক অংশ কাজ, ফুল কাজ, ফুল কাজ মানে এক অংশ, তাহলে একদিনে করবে 1/p অংশ। এবার খ 2p দিনে করে ফুল কাজ, ফুল কাজ মানে এক অংশ, তাহলে 2p দিনে খ একদিনে করবে 1/2p অংশ কাজ। তাহলে ক খ একসাথে একদিনে কতটুকু কাজ করবে? 1/p প্লাস 1/2p অংশ কাজ। এতটুকু বোঝা গেছে সাদিয়া? জি স্যার। এখন আমরা ধরে নেই ক খ একসাথে এক্স দিন কাজ করছে, তাহলে এক্স দিনে করবে কত অংশ? এটা ইন্টু গুণ 1/p প্লাস 1/2p ইন্টু এক্স, তাহলে এক্স দিনে করে 1/p প্লাস 1/2p ইন্টু এক্স। তাহলে এখানে আমরা লসাগু নেই, তাহলে 2p লসাগু যায়, 2p লসাগু গেলে পিপি কাটা এখানে থাকে 2,
এখানে থাকে 1x, তাহলে থাকে হচ্ছে 3x ডিভাইডেড বাই 2p অংশ কাজ। তাহলে কখ একসাথে 3x ডিভাইডেড বাই 2p অংশ কাজ করে, তাহলে কাজ বাকি থাকে কতটুকু? কাজ বাকি থাকে, বাকি থাকে কি এক অংশ, ফুল কাজ হচ্ছে এক অংশ মাইনাস 3x ডিভাইডেড বাই 2p অংশ, 2p অংশ। তাহলে এখানে কি হবে? 2p লসাগু নিব আমরা, তাহলে 2p মাইনাস 3 অংশ কাজ বাকি থাকে। তাহলে ক খ একসাথে x দিন কাজ করার ফলে এত অংশ কাজ বাকি থাকে। এই যে এতটুক কাজ কে করছে? একা একা কে করছে? বাকি কাজটুক খ করছে। বাকি কাজটুকু কি খ করছে? কতটুক কাজ করছে? এই এতটুক কাজ করছে। তাহলে খ এক অংশ কাজ করে 2p দিনে, খ এক অংশ কাজ করে 2p দিনে। খ এক অংশ কাজ করে কত দিনে? 2p দিনে। তাহলে খ, সুতরাং খ 2p মাইনাস 3x ডিভাইডেড বাই 2p অংশ কাজ করে কৈকিক নিয়ম, এটা ইনটু এটা, 2p ইনটু 2p মাইনাস 3x ডিভাইডেড বাই 2p। কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 2p মাইনাস 3x। তার মানে এই খ এই কাজটুকু করছে এতদিন। প্রশ্ন মতে 2p মাইনাস 3x ইকুয়াল টু r। যেহেতু খ বাকি কাজটুকু 8 দিনে করে, তাহলে আমরা বলতে পারি 2p মাইনাস 3x ইকুয়াল টু r। হ্যাঁ ফারহা বলো। স্যার এক অংশ যদি 2p দিনে করে তাহলে পরেরটা করতে সময় আরো কম লাগবে না? এক অংশ যদি 2p দিনে করে, বাকি অংশ করতে মানে এটা আর একটু কম সময় লাগবে না তাহলে? মানে তুমি বলতে যাচ্ছ এখানে ভাগ হবে সেটা জি স্যার। না, এটা হচ্ছে একটি কলমের দাম 10 টাকা। হ্যাঁ, কলমের দাম 10 টাকা, তাহলে 10টি কলমের দাম কত? এটা এটা বড় না ছোট সেটা তো আমাদের দেখা বিষয় না। মানে এটা একটি কাজ করে দিনের সাথে, দিনের অংশের সাথে দিনের সম্পর্ক, অংশের সাথে দিনের সম্পর্ক এটা এটা দামের সাথে মতো রিলেটেড হবে। বুঝা গেছে কথাটা ফারহা? জি স্যার। তাহলে এখান থেকে x এর মান আমরা বের করি। তাহলে x এর মান কত আসতেছে? বা 3x ইকুয়াল টু 2p মাইনাস r। সুতরাং x ইকুয়াল টু 2p মাইনাস r ডিভাইডেড বাই 3। তাহলে সময়ের প্রয়োজন, পূর্ণতা বুঝতেছো? জি স্যার। তাহলে x দিন করছে একসাথে কাজ আর r দিন করছে খ একা একা কাজ। তাহলে x এর মান হচ্ছে 2p মাইনাস r ডিভাইডেড বাই 3 প্লাস r। 3 লসাগু নিব। সাদিয়া বুঝতেছো? জি স্যার। তাহলে এখান থেকে আমরা থাকতেছে হচ্ছে উপরে 2p মাইনাস প্লাস 2p প্লাস 2r ডিভাইডেড বাই 3। 2 কমন নিলে 2 বাই 3 3 প্লাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে পূর্ণতা? স্যার হ্যাঁ বলো বলো, শুনতেছি। রেকর্ড গুলা কোথায় পাবো? রেকর্ড গুলো তুমি ইয়াতে পাবা, ইউটিউব চ্যানেলে পাবা। মানে সব দিন পাওয়া যায় না, মাঝে মাঝে পাবা। মাঝে মাঝে তুমি যেটা মিস করবা সেটা আমাকে মেসেজ করলে আমি তোমাকে ওটা লিংক পাঠাবো, যে ক্লাসটা তুমি মিস করবে সেটা। তাহলে এরপরে কত নাম্বার পূর্ণতা বললা, কত নাম্বারের প্রবলেম? আমরা কিন্তু এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে। স্যার 18। 18 তো পড়াইছি পূর্ণতা, সমস্যা কেন? জি স্যার। আমি তো এটা পড়াইছি, মানে তুমি ছিল না ক্লাসে?
স্যার 19 নম্বর করানো হয়েছে। 18 করানো হয়েছে। কি বলছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগ কত? তাহলে মনে করি স্রোতের বেগ, স্রোতের x কিলোমিটার প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা, এবং নৌকার বেগ স্রোতের বেগ ধরলাম, নৌকার বেগ হচ্ছে y, উল্টা ধরলে ভালো হতো না, স্রোতের বেগটাকে ধরো y, স্রোতের বেগটাকে y ধরো, আর নৌকার বেগটাকে ধরো হচ্ছে x, নৌকার বেগটাকে ধরো হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ, সুতরাং স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, তাহলে কি স্রোতের অনুকূলে কি নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয় x প্লাস y কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, ওই যে স্রোতের বেগটা বাদ দিবে, মানে নৌকার বেগটাকে কমাই দিবে স্রোত, কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি। সো স্যার এখানে কি প্রতি ঘন্টায় কিনা মিনিটে স্যার? ঘন্টায়, কেন আমরা ঘন্টা নিলাম, এখানে দেখো কিলোমিটার আছে ঘন্টা আছে, কিলোমিটার আছে ঘন্টা আছে, So, যেহেতু ঘন্টা আছে সো আমরা ঘন্টা নিব, নাহলে আমাদের উলট পালট হয়ে যাবে। প্রশ্নে যেভাবে আছে আমরা সেভাবে নিচ্ছি। ওকে, তাহলে এখন আসো আমাদের কি বলছে, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, তাহলে এটা কি, তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়, 1 ঘন্টায় ডি বাই পি। তাহলে আমরা প্রশ্ন মতে স্রোতের কি বলছে, অনুকূল না প্রতিকূল, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, পি ঘন্টায় যায় কি ডি কিলোমিটার, ডি কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় কত, ডি বাই পি কিলোমিটার। তাহলে এটাই তো বেগ, এটাই তো প্রতিকূলে বেগ, 1 ঘন্টায় যতটুকু যায়। প্রশ্ন মতে শর্তানুসারে প্রতিকূল, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি বাই পি, এটাকে আমরা 1 নং দিলাম। এবার দেখো স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টায় লাগে, তাহলে আবার স্রোতের অনুকূলে, আবার স্রোতের অনুকূলে কিউ ঘন্টায় যায়, দেখো উপরের 1 নং বুঝছো সবাই, এই কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে, সুতরাং 1 ঘন্টায় যায় ডি বাই কিউ, তাহলে এটাই তো অনুকূলে বেগ, তো শর্তানুসারে এটাই অনুকূলে বেগ, তাহলে x প্লাস ওয়াই অনুকূলে বেগ ইকুয়াল টু ডি বাই কিউ, এটা 2 নং। এখন এখান থেকে আমাদের x আর y এর মান বের করতে হবে, তাহলে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। পূর্ণতা বুঝতেছো? জি স্যার। 2x ইকুয়াল টু y y কাটা যাবে, d বাই p প্লাস d বাই q, তাহলে এখান থেকে বা 2x ইকুয়াল টু
পি কিউ লসাগু নিব, তাহলে কিউ ডি প্লাস পি ডি, তাহলে এখান থেকে সুতরাং এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ডি কমন নিব, তারপর হচ্ছে পি প্লাস কিউ, এখানে টু পি কিউ। এটাই হচ্ছে কেস নৌকার বেগ। আবার হচ্ছে আমরা 1 থেকে 2 বিয়োগ করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে কি পাই? 1 নং থেকে 2 নং বিয়োগ করলে থাকবে কি, তার থেকে এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে 2y, হচ্ছে 2y ইকুয়াল টু d বাই p মাইনাস d বাই q। এখান থেকে y এর মান বের করব, তাহলে y ইকুয়াল টু আমাদের উপরে d কমন যাবে, d কমন গেলে q মাইনাস p আসবে, এখানে নিচে আসবে হচ্ছে 2, এদিকে চলে আসবে 2pq। তাহলে সুতরাং এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। সুতরাং নৌকার বেগ d ইনটু p প্লাস q ডিভাইডেড বাই 2pq, এবং স্রোতের বেগ স্যার এটা কি 18 নম্বর? এটা হচ্ছে আমাদের 18 নম্বর। স্রোতের বেগ নিচে 2pq সেম d ইনটু q মাইনাস q, এটা আছে। অ্যানসারটা একটু মিলাও তো পূর্ণতা। স্যার নেটের সমস্যার জন্য একটু দেরি হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে, তাহলে পূর্ণতা তোমার স্যার, প্রবলেম এখানে আর কি এভাবে দেওয়া আছে যে ডি বাই টু ইন্টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি, এটাকে ভেঙে দেওয়া আছে। এটাকে দেওয়া আছে কি বললা, d বাই কিউ তারপরে ইন্টু ইনটু 1 বাই, স্যার ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। কিন্তু আমাদের তো একটা 2 আসছে, 2টা কোথায় গেল? d বাই কিউ 1 বাই পি কিউ মাইনাস স্যার ডি বাই টু, d বাই 2, হ্যাঁ আবার ঠিক আছে, জি যেহেতু তাহলে ঠিক আছে, এটাই উপরেরটা, মানে ওই যে জি এটা স্যার। স্রোতের বেগ d বাই 2, আর হচ্ছে এই যে এখানে ভাঙলে হচ্ছে 1 বাই কিউ মাইনাস 1 একই। সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টার কিন্তু তোমাদের অনেকগুলো করে দিয়েছি, কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, তোমাদের যার যেটা প্রবলেম সেটা আমরা এখন দেখতেছি। সো এর মধ্যে তাহলে পূর্ণতার প্রবলেম সলভ। ওকে, জি স্যার। ভাগ্যশ্রী প্রবলেম আছে, শেষের 2টা অঙ্ক আমি বাদ দিয়ে দিছি, ওই 2টা অঙ্ক রেজাল্ট মিলে না, শেষের 2টা অঙ্ক না আর প্রবলেম আছে স্যার 37 আর 38 বাদ। বাদ, হ্যাঁ এই 2টা রেজাল্ট মিলে না। তাহলে এই 36 পর্যন্ত, 1 থেকে 36 কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি নতুন অধ্যায়ে যাব। স্যার 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 হ্যাঁ স্যার 35 ক আর হচ্ছে 36 নাম্বার। 35 জি স্যার 36। 35 ক আর 36 না, 35 ক, 35 ক, তাহলে আসো 35 কটা আমরা করি। প্রশ্নটা আমরা যদি দেখি একটু, 35 প্রশ্নটা
বনভোজনে যাওয়ার জন্য একটি বাস এত টাকায় ভাড়া করা হলো। তাহলে একটি বাসের ভাড়া হচ্ছে এত। শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত? তাহলে আমরা কি করতে হবে? মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, তাহলে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত? তাহলে আমাদের উপরে হবে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত? তাহলে ডিভাইডেড বাই না আসা যাত্রী সংখ্যা এর শতকরা কত, তাহলে ইনটু 100%। এটা আমাদের বের করতে বলছে। ক নম্বরে বের করতে বলছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ ডিভাইডেড বাই না আসা যাত্রী সংখ্যা ইনটু 100%। মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ তো দেওয়াই আছে, 8 টাকা বাড়ছে। তাহলে এটা আমাদের দেওয়া আছে 100% দেওয়া জানি আমরা। তাহলে আমাদের বের করতে হবে না আসা যাত্রী সংখ্যা। বের করে এটাই বসাই দিলে আমাদের পার্সেন্টেজ আসবে। এই লাইনটা বুঝতে পারছি অনামিকা? এই লাইনটা বুঝতে পারছি অনামিকা? আছো ক্লাসে? জি স্যার আছি। এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। বুঝতে পারছি। তাহলে আমাদেরকে কি বের করতে হবে ফারহা? ফারহা আমাদের কি বের করতে হবে বলো তো? ফারহা আছো ক্লাসে? জি স্যার আছি। আমাদের কি বের করতে হবে? না আসা যাত্রী সংখ্যা, সেটা কি আমাদের দেওয়া আছে? না আসা যাত্রী সংখ্যা দেওয়া আছে। আছে না? দেওয়া আছে। আর জি স্যার। 10 জন যাত্রী। তাহলে মাথা পিছু বর্ধিত ভাড়া পরিমাণ 8 আর না আসা যাত্রী সংখ্যা হচ্ছে 10 ইনটু 100%। করলে আসবে হচ্ছে 80%। এখানে লিখে দিব যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা ইকুয়াল 80%। তাহলে 35-এর শুধু কত সমস্যা? 35-এর ক হচ্ছে 80%। তাহলে কি 36-এ যাব? 36-এ যাব কিনা? জি স্যার। 36 না জি স্যার 34 টাকা। অনামিকা বাসায় করছো অঙ্কগুলো? জি স্যার করেছি। ওকে, তাহলে 36 নাম্বারটা দেখি আমরা। বলছে তার বেয়ে একটি খালের এ থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে। দ্বারের বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে? বলছে স্যার স্রোত থাকলে বেশি লাগবে। এটা হচ্ছে আমাদের গাণিতিক ভাবে দেখাতে হবে। তাহলে এখানে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে? এটা কি আমরা বলতে পারবো কখন সময় বেশি লাগবে? স্রোত থাকলে বেশি লাগবে না স্রোত না থাকলে বেশি লাগবে? এটা কি বলা যাবে? ধরো এটা আমাদের একটা, এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দু, এ বিন্দু থেকে আমাদের বি বিন্দুতে যেতে হবে। এ থেকে
যদি স্রোত থাকে, দাঁড়ের বেগ ধরে নেই এক্স, দাঁড়ের বেগ ধরবো, আমরা ধরে নিলাম দাঁড়ের বেগ এক্স, মনে করি দাঁড়ের বেগ এক্স, আমাদের ধরে নেই কিলোমিটার প্রতি ঘন্টা এক্স। এবং এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি বিন্দু দূরত্ব বি কিলোমিটার। তাহলে স্রোত না থাকলে, সুতরাং স্রোত না থাকলে এ থেকে বিতে যেতে সময় কত হবে? সময় কিভাবে বের করে? আমরা জানি s ইকুয়াল টু v বাই t, তাহলে t ইকুয়াল টু কি v বাই, আমরা জানি v ইকুয়াল টু s বাই t, v ইকুয়াল টু s বাই t, তাহলে t ইকুয়াল টু s বাই v। আমরা দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে, তাহলে d বাই x, তাই না? সময় ইকুয়াল টু কি? সময় ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই বেগ। জানি তো এটা, এই সূত্রটা আমরা জানি তো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। তাহলে স্ট্রোক না থাকলে d বাই x ঘন্টা সময় লাগবে। তাহলে স্রোত থাকলে কন্ডিশন হবে দুইটা। স্রোতের অনুকূল হতে পারে। আচ্ছা, এখানে দেখো, এখন আবার এখানে আসো, যেতে সময় লাগবে, তাহলে আবার ফিরে আসতে সময় লাগবে কতটুকু? ফিরে আসতে সময় লাগবে কতটুকু? এ থেকে তো বিতে গিয়ে আবার ফেরত আসতে হবে না? এ থেকে বিতে যেতে হবে, গিয়ে আবার বি থেকে এতে ফিরে আসতে হবে, তাহলে বি থেকে এতে ফিরে আসতে সময় স্রোত না থাকলে এবং বি থেকে এতে ফিরে আসতে সময় একই তো সময় লাগবে। যদি স্রোত না থাকলে d বাই x ঘন্টা, তাহলে মোট সময় কত হবে? দুটা যোগ করতে হবে, d বাই x প্লাস d বাই x ইকুয়াল টু হচ্ছে 2d বাই x। তাহলে এই গেল স্রোত না থাকলে ঘটনা। তাহলে স্রোত না থাকলে আমার এ থেকে বিতে গিয়ে ফেরত আসতে কতটুকু সময় লাগবে পূর্ণতা? জি স্যার। স্রোত না থাকলে এ থেকে বিতে গিয়ে ফেরত আসতে কতটুকু সময় লাগবে? স্যার d বাই x। d বাই x না, 2d ডিভাইডেড বাই x। 2 কেন আসলো? কারণ আমার এ থেকে বিতে যাইতে লাগবে d বাই x, আবার ফিরে আসতে লাগবে d বাই x, তাহলে মোট সময় দুইটা যোগ করতে হবে 2d বাই x। জি স্যার। জি পারহা বুঝতে পারছো? সাদিয়া বুঝতে পারছো এতটুকু? জি স্যার। সাদিয়া বুঝতে জি পারছো? স্যার। বুঝতে পারছো। জি স্যার। এবার আসো, আমরা স্রোত না থাকলে শেষ, এবার আসো স্রোত থাকলে। স্রোতের অনুকূলে স্রোত থাকলে মনে করি স্রোতের বেগ y কিলোমিটার পার ঘন্টা। মনে করি স্রোতের বেগ y কিলোমিটার পার ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে বেগ
স্রোতের অনুকূলে ব্যাগ কি হবে? আমরা নৌকার ব্যাগ কত ধরছি x, তাহলে x প্লাস y কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ব্যাগ x মাইনাস y কিলোমিটার। তাহলে দেখো যখন a থেকে b কত দূরত্ব? d দূরত্ব। a থেকে b কত দূরত্ব? d দূরত্ব। তাহলে এই d দূরত্ব একবার যাবে একবার ফেরত আসবে, তাহলে কি একবার অনুকূল হবে একবার প্রতিকূল হবে, তাই না? যখন একবার যাবে d দূরত্ব একবার তাহলে অনুকূলে যাবে, আর উল্টা পাশে যখন আসবে তখন প্রতিকূলে আসবে, অথবা যাওয়ার সময় প্রতিকূলে যাবে আসার সময় অনুকূলে আসবে, তাই তো? তাহলে d দূরত্ব একবার স্রোতের অনুকূলে যাবে আর একবার স্রোতের প্রতিকূলে যাবে। তাহলে স্রোতের অনুকূলে d দূরত্ব যেতে এখন স্রোতের অনুকূলে d দূরত্ব যেতে প্রয়োজনীয় সময় ইকুয়াল কি হবে? সময় কিভাবে ভাগ করে? দূরত্বকে ব্যাগ দিয়ে ভাগ করে। তাহলে d অনুকূলে ব্যাগ হচ্ছে x প্লাস y। স্রোতের প্রতিকূলে d দূরত্ব যেতে প্রয়োজনীয় সময় d ডিভাইডেড বাই x মাইনাস y। সুতরাং স্রোত থাকলে a থেকে b তে গিয়ে ফিরে আসতে প্রয়োজনীয় সময় d ডিভাইডেড বাই x প্লাস y প্লাস d ডিভাইডেড বাই x মাইনাস y। এখন লসাগু নেই আমরা, x প্লাস y ইন্টু x মাইনাস y কাটাকাটি গেলে এখানে আসবে হচ্ছে উপরে dx মাইনাস dy, এটা কাটাকাটি গেলে প্লাস dx প্লাস dy, এটা কাটা, তাহলে dx ডিভাইডেড বাই 2dx ডিভাইডেড বাই তাহলে দেখো আমরা আমাদের দুইটা সময় পাইলাম। আমাদের একটা হচ্ছে স্রোত থাকলে টোটাল টাইম হচ্ছে নিচেরটা, আর স্রোত না থাকলে টোটাল টাইম হচ্ছে এই যে উপরেরটা 2dx বাই 2। এখন আমাদের বলতে হবে কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা বলতে পারবো কখন সময় বেশি লাগছে। লেখা হয়েছে এতটুকু? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এখন আমাদের প্রথমে একটা সময় ছিল স্রোত না থাকলে, এটাকে আমরা ক্যাপিটাল টি দেই। স্রোত না থাকলে এটাকে আমরা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2d ক্যাপিটাল টি 2d ডিভাইডেড বাই x। আর স্রোত যেটা থাকলে সেটাকে আমরা ছোট হাতের টি দেই, তাহলে ছোট হাতের টি ইকুয়াল টু এটা 2dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের দুইটা টাইম পাইছি, একটা ক্যাপিটাল টিটা হচ্ছে কি? এই ক্যাপিটাল টিটা হচ্ছে স্রোত না থাকলে সময়, আর স্মল টিটা হচ্ছে স্রোত থাকলে সময়। এখন আমাদের প্রশ্নে কি বলছে?